Hello, this is Iraj, this is Dreams Avenue and this is Radio Amar 88.4 FM. আসছে একটু পরেই। যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার। সো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে এবং শুনছেন শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সবাইকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। একটু ডিফারেন্ট ওয়েতে আজকের শোটা স্টার্ট হয়েছে এবং শুরুতে শুনছেন আর্টসেলের গান অনিকেত প্রান্তর। আর অনিকেত প্রান্ত প্লে করছি এবং অনেক দিন ধরে অনেক কথা হচ্ছিল যে অনিকেত প্রান্ত 16 মিনিটের গান হতে আমরা শুনতে পারছি না, প্লে করা যাচ্ছে না। সো অনেকেই রিকোয়েস্ট করতেন, আজকে সেটা দিয়ে শুরু করলাম। এবং আজকে একটু ডিফারেন্ট শো হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমরা কোনো ভালোবাসার গান শুনবো না, কোনো রোমান্টিক গান শুনবো না। আজ রাতে কোনো ভালোবাসা নেই, যদিও আমাদের জীবনের এবং গানের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে থাকে ভালোবাসা, কিন্তু আজকে একটু আমরা চেষ্টা করে দেখি নন রোমান্টিক গান শুনলে কেমন লাগে। সো সেই জন্য আমরা অনিকেত প্রান্ত, যেটা আসলে পুরোপুরি একটা রাজনৈতিক চেতনার গান, সেটা দিয়ে স্টার্ট করছি এবং রাত 2টা পর্যন্ত থাকবো। একেবারেই অনেক রকম গান হয়তো থাকবে, কিন্তু ভালোবাসার কোনো গান থাকবে না। এই জন্য যারা রোম্যান্স লাভার তারা আমাকে সাপান্ত করতে পারেন, বাট হু কেয়ারস, অ্যাকচুয়ালি লেটস ট্রাই সামথিং নিউ অ্যান্ড ডিফারেন্ট। আর একটু পরে ফিরছি এবং SMS করবেন, সেটা অবশ্যই রোম্যান্টিক হতেও পারে, নন রোম্যান্টিকও হতে পারে। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে হবে যে সেটা হচ্ছে 9। সো সাথে থাকুন, এনজয় করুন অনিকেত প্রান্তর অ্যান্ড অল আদার নন রোম্যান্টিক সংস। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলুন? আধিপত্যে এত লোভ? পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর। মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম, পৃথিবীতে তবু হানাহানি থামল না। পৃথিবীতে তবু আমার মতন কেউ রাত জেগে নুলু ভিখিরির গান, দারিদ্র্যের এত অভিমান দেখল না। আমাদের জীবনের অর্ধেক সময় আমরা তো সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। সুধীবৃন্দ, তবু জীবনে কয়বার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি, খুব ভালো আছি? এই ফ্রেন্ডস, নিশ্চয়ই ভালো আছেন। এই কবিতার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি বলবেন খুব ভালো আছি। শুনছেন এই মুহূর্তে ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউতে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সময় যখন 11:20 আজকে শুরুতেই একটু ভিন্নভাবে শুরু করে সবাইকে জানিয়েছি যে আজকে আমরা একটু ভিন্ন রকম একটা শো করছি, এই অর্থে যে সবসময় তো আমাদের প্লে লিস্টের অনেক বিশাল একটা অংশ জুড়ে থাকে ভালোবাসার গান, অসাধারণ সব রোম্যান্টিক গানগুলো এবং রোম্যান্টিক কবিতাও থাকে অনেক। তো আজকে আমরা একটু ভিন্ন কিছু করি না। আজকে আমরা একেবারেই কোনো রোম্যান্টিক গান শুনবো না, কোনো রোম্যান্টিক কবিতা হয়তো পড়বো না, একেবারে অন্য বিষয়ক। এবং আমার মনে এরকম গান খুঁজে পাওয়াটা খুব বেশি একদম সহজ আবার এমন না, কারণ আমাদের জীবনের আসলে আবেগ প্রকাশের অন্যতম একটা বড় ক্ষেত্র হচ্ছে যখন আমাদের হৃদয়ে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুভূতি হয়তো যখন আমাদের হৃদয়ে কাজ করে, ভালোবাসার সেই অনুভূতিটা। তো এর বাইরে গিয়ে আমরা কিছু প্লেলিস্ট একটু সাজানোর একদিন চেষ্টা করি না, কোনো রোম্যান্টিক গান শুনবো না, হতে পারে বিভিন্ন থিম নিয়ে, কিন্তু সব হবে নন রোম্যান্টিক, কবিতাও তাই। সো লেটস সি। কেউ আবার ভাববেন না আমি সম্প্রতি চাকাটাকে খেয়েছি তার কারণে হয়তো আমার এই রোম্যান্স ভিত্তিক বিষয়, এরকম একদমই না। কালকে না পরশু কবে যেন মাথায় একটা চিন্তা আসলো, তো সেটাই আজকে ইমপ্লিমেন্ট করবো, এটা আমি ভাবিনি, কিন্তু শো স্টার্ট করার 2 মিনিট আগে মনে হলো যে এরকম একটা কিছু আজকে করা যেতে পারে। সো দ্যাটস ওয়াই উই আর ডুইং দিস টুডে। আশা করছি আপনি আমার সাথে থাকবেন এই নন রোম্যান্টিক যাত্রায় এবং আজকে ড্রিমস অ্যাভিনিউ আপনার SMS এ আপনার উপস্থিতিতে পূর্ণাঙ্গ সার্থক হয়ে উঠুক, এটাই আমার প্রত্যাশা আপনার কাছে। আজকে আবুল হাসানের একটা কবিতা পড়লাম একটু আগে, কবিতাটার নাম হচ্ছে জন্ম মৃত্যু জীবনযাপন। শুরুতে ছিল আর্টসেলের গান অনিকেত প্রান্তর। এমন অনিকেত প্রান্তর আসলে হয়তো আমরা সবাই চাই, যখন জাতিগত বিদ্বেষ, হানাহানি এবং মানুষের দেশে দেশে শত্রুতা, তখন আমরা সবাই চাই এমন একটা অনিকেত প্রান্তর যেখানে কোনো হিংসা থাকবে না, সেই প্রান্তর জুড়ে শুধু ভালোবাসাবাসীর সবুজ বৃক্ষ আর সুশোভিত ফুলে ভরে উঠবে আমাদের জীবনের প্রান্তর। আমাকে SMS পাঠিয়েছেন অনেক বন্ধু, তার মধ্যে রাশেদ হচ্ছে আজকে বহুদিন পরে শীর্ষস্থান ফিরে পেয়েছেন। তিনি আজকের দিনের প্রথম SMS পাঠিয়েছেন এবং লিখেছেন উইকটা কেমন কাটলো। আজকে অনেকদিন পর তার বন্ধু নিজের মনটাকে কিছুটা সময় দিয়েছে, ইন্টারেস্টিং কথা।
আসলে মনটা কি চায়, আজকে একা একা মেঘনার এক চরে গিয়ে বসেছিলাম বিকেলবেলা। এরকম নিজেকে সময় দেওয়া উচিত মাঝে মাঝে। আমার ভালোই কেটেছে আজকের দিনটা। ক্রেডিট গোস টু মাই ফ্রেন্ডস অ্যান্ড কাজিনস। সবাই মিলে একসাথে আজকে জাহাঙ্গীরনগর গিয়েছিলাম এবং জাহাঙ্গীরনগরে শীতের টিঠা খেয়ে এবং সেখান থেকে এসে আবার তারপরেও বেশ তাংফাং করা হয়েছে আরও বেশ কিছুটা সময়। সব কিছু মিলে ভালোই কেটেছে সময়টা। এবং একা ভালো আছেন আপু নিশ্চয়ই, পরিস্বপ্ন, রেগুলার ফ্রেন্ড, এবং আজকে পুরনো অ্যালবাম ঘাটছিলেন। ছবিগুলো হঠাৎ নিস্তব্ধ অতীত ইতিহাস মনে করিয়ে দিল। পিকস আর রিমাইন্ডার্স অফ সুইট পাস্ট অবভিয়াসলি। মাঝে মাঝে অবশ্য কিছু কষ্ট জায়গা নিয়ে হয়তো স্মৃতিও মনে করিয়ে দেয়, আবার মাঝে মাঝে হয়তো তীব্র আনন্দময় কোনো স্মৃতিও মনে করিয়ে দেয়। ছবির ভূমিকা জীবনে অসাধারণ। একটি ফটোগ্রাফ, একটা কবিতা আছে শামসুর রহমানের, খুব আমার কাছে ভালো লেগেছিল কবিতাটা যখন পড়েছিলাম। একটি ফটোগ্রাফ, যদি সময় পান সুযোগ পান পড়ে নেবেন। এবং এটা আসলে সেই স্মৃতি সম্বলিত কবিতা যে একটা সময় যখন আমাদের জীবন থেকে কেউ চলে যায়, খুব প্রিয় কেউ, শোকের নদী অনেক তীব্র জাগরুক হয়ে আমাদের মধ্যে প্রবহমান থাকে, আমাদের হৃদয়ে সতত বিরাজমান থাকে। কিন্তু একটা সময় হয়তো আস্তে আস্তে শোকটা কেমন যেন আমরা অভ্যস্ত হয়ে যাই এবং একটা সময় হয়তো আমাদেরকে সেভাবে আন্দোলিত করে না। ঠিক এভাবেই নিজের মৃত সন্তানের ছবির দিকে তাকিয়ে একদিন এক পিতার এরকম অনুভূতি হয় যে একটি ফটোগ্রাফির দিকে তাকিয়ে যে একটা সময় কতটা সতেজ সজীব ছিল সেই দুঃখ, কিন্তু এখন সময়ের পরিক্রমায় কিভাবে আস্তে আস্তে সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপারে পর্যবসিত হয়েছে। এবং এটা দেখে হঠাৎ করে তার বিস্ময় জাগে, একটা অন্যরকম অনুতাপ বোধ বা একটা পাপবোধ জন্মায় তার মধ্যে। কিন্তু আসলে এটাই হয়তো জীবনের স্বাভাবিক নিয়ম, রূঢ় সত্য। হয়তো প্রকৃতিই চায় আমরা শোক কাটিয়ে উঠে আস্তে আস্তে হয়তো শক্তি সঞ্চয় করে আবার নতুন করে চলার পথে এগিয়ে যায়। আদারওয়াইজ হয়তো মাদম যাত্রার অগ্রযাত্রা ব্যাহত হবে এবং প্রকৃতি কখনোই সেটা চায় না। এরকম একটা থিমের উপর একটা কবিতা আছে শামসুর রহমানের, একটি ফটোগ্রাফ। সে যাই হোক, আমরা পরে যে এসএমএসটা পড়বো যা তিনি হচ্ছেন রাশেদ, লিখেছেন যে আজকের এপিসোডটা মনে হচ্ছে আরো অন্য রকমের হবে। সাধুবাদ জানাই, সাধুকে বাদ দিয়ে দিয়েছেন, সাধুবাদ। অসাধুদের নিয়ে তাহলে আজকে আমাদের শো হবে। ফাহিম মগবাজা থেকে জানিয়েছেন, ডিফিট ইজ নট ফর এ ম্যান, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এই থিমের উপর একটা সিনেমা কালকে আমি রাতে দেখেছি, বাসায় বসে বসে ঘুম আসছিল। কালকে সিনেমাটা আমার জীবনের একটা ব্যতিক্রম ধর্মী সিনেমা হবে। সিনেমা দেখতে গিয়ে ক্লান্ত থাকলে মাঝে মাঝে ঘুম আসে, কিন্তু কালকের মতো আমাকে এরকম ভয়াবহ সংগ্রাম করতে হয়নি ঘুমের সাথে পুরো সিনেমাটা শেষ করার জন্য। এমনও হয়েছে একটা দৃশ্য আমাকে বারবার 5-6 বার করে টানতে হয়েছে, কারণ প্রতিবারই ভাবে না এবার আর ঘুমে চোখ ভেঙে আসলে চলবে না, এবার আমি ভালো করে দেখবো। ঠিক আবার একই জায়গায় দেখি আমি চোখ বন্ধ, কিছুক্ষণ পরে খুলে দেখি ওই সিনটা পার হয়ে গেছে। সো এরকম করে করে অনেক কষ্ট করে ঘুমের সাথে লড়াই করে আমি সিনেমাটা দেখেছি কালকে, বাট খুব ভালো লেগেছে। অসাধারণ একটা থ্রিলার, এনিমি অফ দ্য স্টেট, 1998 সালের একটা সিনেমা। অনেকদিন পরে দেখলাম, উইল স্মিথ, জিন হ্যাকম্যান আছেন। দারুণ দারুণ থ্রিলার, শ্বাসরুদ্ধকর, দুর্দান্ত উত্তেজনায় ভরা। যারা থ্রিলার মুভি পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন এনিমি অফ দ্য স্টেট। টনি স্কট হচ্ছে এই সিনেমা ডিরেক্টর, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। রিডলি স্কটের ভাই তিনি। আমাকে এরপরে লিখেছেন নিঝুম মোহাম্মদপুর থেকে, যে গত সপ্তাহে পাহাড় আর সমুদ্র দেখে আসার পর কোলাহলপূর্ণ শহরে আর কাজেই মন বসাতে পারছি না। এটা হয়, কিছুদিন হয়, আবার হয়তো মিশে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন ওই একটি ফটোগ্রাফির থিমের মতো। সো ফ্রেন্ডস, যদি কোনো নিজের মনের অনুভূতি প্রকাশ করতে চান, কোনো গান শুনতে চান, কাউকে কিছু ডেডিকেট করতে চান, আমাকে একটা এসএমএস করবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 69696969। তো আমরা এবার নন রোম্যান্টিক কোন গানটা শুনবো, যেহেতু আজকে প্লেলিস্টের সব গানই হচ্ছে নন রোম্যান্টিক। একটা গান শুনি। এই গানটা হচ্ছে, আগের গানটা ছিল আসলে একটা রাজনৈতিক চেতনার, দেশে দেশে মানুষে মানুষে বিদ্বেষ, হানাহানি, তার বিরুদ্ধে। এখনকার গানটা হচ্ছে আমাদের প্রিয় ঢাকা শহর নিয়ে শুরু হয়ে গেছে। সো এনজয় দ্য সং, লিরিক্সটা খুব ভালো লাগে আমার। ভালোবাসা জানিয়ে দিলাম মেঘে ভাসিয়ে, আকাশকে বিক্ষত করো, আকাশ তবুও আকাশ, ফুলকে পোড়াও, ফুল তবুও ফুল। কাগজের মতো ছিঁড়ো শাড়ি, ও শাড়ি ছিঁড়বেই, কিন্তু নারী রয়ে যাবে। নারী চিনবেই তার ভীষণ নারীকে। ফুল তো কাগজ নয়, ছিঁড়ে ফেলবে। আকাশ তো মানুষ নয়, ক্ষত করবে। স্বাধীনতাকে যতবার তুমি পরাধীনতা করো, আর মানুষকে যতবার তুমি মারো, যতবার পরাও শৃঙ্খল, মানুষ তবুও তার বজ্রমুষ্টি থেকে আগুনের রত্ন ছুড়ে দেবে। আগুনে পুড়বে ভস্য এবং শৃঙ্খল। সো ফ্রেন্ডস, শুনছেন আজকে আরেকবার, শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সময় হচ্ছে এখন 11:41। আজকে আমরা একটু ভিন্ন ধাঁচের একটা শো করছি, সেখানে আমরা কোনো ভালোবাসার রোম্যান্সের কোনো কথাই বলছি না। আমরা আজকে আমরা রোম্যান্স বিদ্বেষী কিংবা বিরোধী নই, কেউ আমাদেরকে ভুল বুঝবেন না। রোম্যান্সের প্রতি আমাদের আকর্ষণ, ভালোবাসা অপরিসীম।
এটাকে আপনি বিভ্রান্ত হবেন না আমাদের এই নন রোমান্টিক শোতে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট কিছু হঠাৎ করে কথা মানে করার চিন্তা মাথায় এসেছিল, সেই জন্য করছি। আজকে আমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন থিমের উপরে কবিতা এবং গান শুনছি, কিন্তু সবকিছুই নন রোমান্টিক। অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে হয়তো এর মধ্যে রোম্যান্স খুঁজে পাবেন, কিন্তু চিরাচরিত ওয়েতে হয়তো না। যেমন আবুল হাসানের কবিতা একটু আগে পড়লাম, এটার নাম হচ্ছে আগুনে পূর্বে ভস্য এবং শৃঙ্খল। দারুণ একটা কবিতা ছিল। সেটা হচ্ছে যে স্বাধীনতাকে যতবার তুমি পরাধীনতা করো, আর মানুষকে যতবার তুমি মারো, যতবার পরাও শৃঙ্খল, মানুষ তবুও তার বজ্রমুষ্টি থেকে আগুনের রত্ন ছুড়ে দেবে। আগুনে পূর্বে ভস্য এবং শৃঙ্খল, ব্যাপক স্পিরিটের একটা গান। আর একটু আগে যে গানগুলো আমরা শুনলাম, আর্টসেলের অনিকেত প্রান্ত দিয়ে শুরু করেছিলাম, তারপর মাইলসের হ্যালো ঢাকা শুনলাম, এবং একটু আগে শুনলাম ব্ল্যাকের রিসেন্ট গান অনেক জীবন। এবং এই মুহূর্তে আমাকে অনেক বন্ধু অনেক জীবনের কথা বলেছেন নিশ্চয়ই। তাদের মধ্যে আছেন হচ্ছে রাজ নামের একজন, লিখে পাঠিয়েছেন আমাকে। তিনি অবশ্যই বেশ রোমান্টিক পথে হেঁটেছেন, আমাদের থিমের সাথে তাল মেলাননি। একা হ্যাপি ক্রিসমাস জানিয়েছেন সবাইকে। সাইদার 29 তারিখে রেজাল্ট দিচ্ছে, অল দ্য বেস্ট ফর ইউ সাইদা। এবং অ্যালোন গার্ল আমাকে জানিয়েছিলেন যে সিলেটে গিয়েছিলেন ফ্যামিলির সাথে, এক্সপেকটেশন খুব বেশি ছিল বলে হয়তো তার ডিম্যান্ড ফুলফিল হয়নি। তার কাছে বান্দরবান ইজ দ্য বেস্ট প্লেস। প্রথম কথা হচ্ছে যে আসলে তুলনা করার দরকার নেই, সবকিছুর তুলনা হয় না। যেমন যেগুলো আসলে মানুষের অনুভূতিজাত বিষয়, যেমন সৌন্দর্যবোধ, শিল্প সাহিত্য অথবা আবেগের বিষয়গুলো আসলে ঠিক তুলনাত্মক নয়। এটা আসলে কম্পেয়ার করাটাও আমার কাছে মনে হয় ঠিক না। যেমন আপনার কাছে বান্দরবান ভালো বেশি লেগেছে, কেউ নাকি সিলেট বেশি, আমার মনে হয় এটা না। এক একটা এক রকম সৌন্দর্য, কম বেশি নিয়ে মাথায় লাগামি, প্রত্যেকটা বৈচিত্র্যকে আপনি উপভোগ করুন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি এই সুযোগে দ্ব্যর্থহীন কণ্ঠে দেশ ও জাতিকে জানিয়ে দিতে চাই, যে শ্রোতাদের প্রতি আমার যে দায়িত্ববোধ এবং এই শোয়ের প্রতি আমার যে মমত্ববোধ, এই অপরিসীম। না হলে আজকে আমার সব বন্ধুরা 3 দিনের ছুটি পেয়ে সবাই যখন ঢাকার বাইরে বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাকে জানাচ্ছে, ছবি দিচ্ছে এবং আমাকে টিটকারি মারছে, আমি তখন একমাত্র আমার বন্ধুদের কথা ভেবে, এই শোয়ের কথা ভেবে আমি ঢাকার মাটিতে রয়ে গেছি। এবং এরপরও যদি আমাকে ফাঁকিবাজ বলা হয়, জাতি মেনে নিলেও আমি কিন্তু তা মেনে নেব না। আমি ওই ঠিক আগের স্পিরিটেড কবিতার মতোই আমি ছুড়ে দেবো অগ্নিশৃঙ্খল, যা ভেঙে দেবে আপনার সকল অপবাদ। আর আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধুরা, তিনি হচ্ছেন রাশেদ, আমাকে জানিয়েছেন যে বেশ কিছু কবিতার রিকোয়েস্ট আবুল হাসানের। ইশরাত আমাকে জানিয়েছেন যে ভালোবাসাহীন গান না শুনেও থাকা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া বেঁচে থাকাটা চায় না। আচ্ছা, হতে পারে। আর এই মুহূর্তে একটা কবিতা পড়বো, আর নেক্সট যে গানটা প্লে করবো এটা হচ্ছে ঘুরতে যাওয়ার গান, হয়তো কোথাও দূরে কোথাও হারিয়ে যাওয়ার গান। তো সেই গানের আগে ওই থিমের সাথে তাল মিলিয়ে একটা কবিতা আমি পড়ছি, এবং দুটোর কম্বিনেশন ভালো হবে আশা করছি। যেহেতু 3 দিনের ছুটিতে অনেকে হয়তো বাইরেটারে যাচ্ছেন বা যাবেন বা গিয়ে শুনছেন আমাকে। কলকাতা একটা ডায়লগ আছে এরকম, যে দাদা কি খেয়ে এসেছেন নাকি যে খাবেন। সে যাই হোক, তার আগে একটু এসএমএস করার নিয়মটা মনে করে দিয়ে, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, এবং যে কোনো কিছুর যদি লিখতে চান লিখবেন অবশ্যই, কেন নয়, কেন লিখবেন না। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আবুল হাসানের একটা কবিতা পড়বো এখন, এটার নাম হচ্ছে বনভূমির ছায়া। দারুণ দারুণ কবিতা, ব্যতিক্রমধর্মী। কথা ছিল 3 দিন বাদেই আমরা পিকনিকে যাব, বনভূমির ভিতরে আরো গভীর নির্জন বনে আগুন ধরাবো। আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শাল গজারি পাতায়। আমাদের দলের ভিতরে যে 2জন কবি, তারা ফিরে এসে অরণ্য স্তুতি লিখবে পত্রিকায়। কথা ছিল গল্প লেখক অরণ্য যুবতী নিয়ে গল্প লিখবে নতুন আঙ্গিকে। আর যিনি সিনেমা বানাবেন, কথা ছিল তার প্রথম থিমটি হবে আমাদের পিকনিক প্রসূত। তাই সবাই আগে থেকেই ঠিকঠাক, সবাই প্রস্তুত। যাবার দিনে কারো ঘাড়ে ঝুলল ফ্লাস্কের বোতল, ডেটল ও সাদা তুলো, কারো ঘাড়ে টারপুলিনের টেন্ট, খাদ্যদ্রব্য। একজনের শখ জাগলো পাখির সঙ্গীত তিনি টেপ রেকর্ডারে তুলে আনবেন। বনে বনে ঘুরে ঠিক সন্ধেবেলাটিতে তিনি তুলবেন পাতার মর্মর জোড়া পাখির সঙ্গীত। তাই টেপ রেকর্ডার নিলেন তিনি। একজন মহিলাও চললেন আমাদের সঙ্গে। তিনি নিলেন তার সাথে টাটকা চিবুক, তার চোখের সুষমা আর উষ্ণ শরীর। আমাদের বাস চলতে লাগলো ক্রমাগত। হঠাৎ এক জায়গায় এসে কি ভেবে যেন আমি ড্রাইভারকে বললুম, রক্কো। শহরের কাছের শহর, নতুন নির্মিত একটি সাঁকোর সামনে দেখলুম তীর তীর করছে জল। আমাদের সবার মুখ সেখানে প্রতিফলিত হলো। হঠাৎ জলের নিচে পরস্পর আমরা দেখলুম আমাদের পরস্পরের প্রতি পরস্পরের অপরিসীম ঘৃণা ও বিদ্বেষ। আমরা হঠাৎ কিরকম অসহায় আর একা হয়ে গেলাম।
আমাদের আর পিকনিকে যাওয়া হলো না। লোকালয়ের কয়েকটি মানুষ আমরা, কেউই আর আমাদের এই ভয়াবহ নিঃসঙ্গতা, একাকিত্ব, অসহায় বোধ আর মৃত্যুবোধ নিয়ে বনভূমির কাছে যেতে সাহস পেলাম না। কিছুটা বদলাতে হবে বাঁশি, কিছুটা বদলাতে হবে সুর, 7টি ছিদ্রের সূর্য, সময়ের গাঢ় অন্তপুর। কিছুটা বদলাতে হবে মাটির কনুই, ভাঁজ, রক্তমাখা দুঃখের সমাজ। কিছুটা বদলাতে হবে। বদলে দাও, তুমি বদলাও, নইলে এক্ষুনি ঢুকে পড়বে 5 জন বদমাস খুনি। যখন যেখানে পাবে মেরে রেখে যাবে। তোমার সংসার, বাঁশি, আঘাটা নাও। বদলে যাও, বদলে যাও, কিছুটা বদলাও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM। শুনছেন আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেইটির আজকে। এবং একটু আগে যে কবিতাটা পড়লাম, আবুল হাসানের, এটার নাম হচ্ছে বদলে যাও, কিছুটা বদলাও। এটা বোধহয় রাশেদ শুনতে চেয়েছিল। আর আজকে আমরা একটা নন রোম্যান্টিক শো করছি, যেখানে কোনো রোম্যান্টিক গান থাকবে না, না কোনো প্রেমের কবিতা। আজকে আমরা প্রেমহীনতা উদযাপন করব, প্রেমহীনতা বিলাস। ওই সেই জীবনানন্দের লাইনের মতো, প্রেমে কিংবা অপ্রেমে নয়, নিখিলেশ বৃক্ষরাজি নিজ বিকাশে নীরব। আর একটু আগে আমরা শুনছিলাম যেটা, সেটা হচ্ছে পরপর দুটো হারিয়ে যাওয়ার এবং ঘুরিয়ে ফিরিয়ে ঘুরতে যাওয়ার গান। একটা হচ্ছে অর্ণবের হারিয়ে গিয়েছে, এবং তার আগে ছিল সূর্য স্নানে চল। এটা ছিল বাপ্পা মজুমদারের গান। এবং একটু আগে আমরা বনভূমির ছায়া কবিতাটা শুনলাম। দারুণ একটা কবিতা ছিল আসলে, সত্যিকারই। আসলে হয়তো আমাদের ভেতরে এরকমই পরস্পরের প্রতি অনুভূতি থাকে, যেটা আমরা মুখোশ করে আড়াল করে রাখি সবসময়। এবং প্রকৃতির কাছে, একেবারে অসীমের কাছে গেলে হয়তো তখন এসে উদ্ভাসিত হয় নগ্নতায়, ভীষণ এক ভয়ঙ্কর সত্যতা নিয়ে, রূঢ় সত্যের আবহে। সে যাই হোক, এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমরা একটা কাজই করতে পারি। আমাকে অনেক বন্ধু লিখেছেন, তার মধ্যে স্বর্ণা মিরপুর থেকে জানিয়েছেন যে তিনিও কবিতা লেখেন, উপন্যাসও লেখেন, বিশিষ্ট গুণী একজন বন্ধু। তো উনি লিখেছেন যে আমি তার কবিতা পড়বো কিনা। অবভিয়াসলি এটা একটা ভালো জিনিস হতে পারে। এটা আগে কখনো ভেবে দেখিনি যে আমি তো বিখ্যাত কবিতা পড়ি, কিন্তু আমার কোনো বন্ধু যদি আমাকে SMS এর মাধ্যমে অন্য কোনোভাবে কবিতা পাঠায়, অবভিয়াসলি আমি সেটাও পড়বো, অনেয়ারে সেটা পড়বো এবং নিজেকে কৃতার্থ বোধ করবো যে একখানি অপ্রকাশিত কবিতা আমার হাতে তুলে দিয়েছেন বিশ্বাস করে। এটা তো আমি নিজের বলে চালিয়ে দিতে পারি। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন, তুমি সত্যিই ফাঁকিবাজ, তোমার হার মজ্জায় আছে ব্যাপারটা। তো তুমি একটা শো এক্সট্রা করে এই অপবাদ কাটানোর দুঃসাহস দেখিও না। অগ্নি শৃঙ্খল ছুড়লেও সে অপবাদ ভাঙবে না। কথা সত্যি, এটা তো আপনি আর কি বলেন, আমি নিজেই সবসময় বলি যে আমার শরীরের কোষে কোষে, রন্ধ্রে রন্ধ্রে, ডিএনএতে, জিনে, যেখানেই বলুন না কেন, সেখানেই ফাঁকিবাজি লুক্কায়িত। এবং অনন্তকাল অবধি আমি এটা করে যাব। এবং আমার অনেক কিছু হয়তো বদলাবে, কিন্তু ফাঁকিবাজির এই অভ্যাসটা কখনোই বদলাবে না। এবং সেটা আমি বদলানোর চেষ্টাও করছি না। আমি হ্যাপি টু বি এ ফাঁকিবাজ। ইরা লালবাগ থেকে জানিয়েছেন, দ্যাটস রিয়েলি গ্রেট নিউজ, তার বিয়ে ঠিক হয়েছে এবং বিয়ের সানাই বাজবে কিছুদিনের মধ্যে। এবং একটা সাজ রব নিশ্চয়ই এই মুহূর্তে লিখেছেন যে তার জীবনটা চেঞ্জ হয়ে গেল, বিয়ে ঠিক হয়ে গেল আমার, এবং আমি আর আমার হবু হাজব্যান্ড দুজনে দুই প্রান্তে বসে তোমাকে শুনছি। কংগ্রাচুলেট করো আমাদের। কংগ্রাচুলেশনস। হবু ভাইয়া যিনি আছেন এই মুহূর্তে আমাকে শুনছেন, হয়তো এটা বলার সাথে সাথে হয়তো একটু শিহরণ, আধো লাজ আপনাকে ছুঁয়ে গেছে, কিন্তু সে যাই হোক, শুভকামনা থাকলো দুজনের প্রতি। আর যেটা হচ্ছে যে দুজন দুই প্রান্তে বসে শুনছেন এখন আমাকে, কিছুদিন বাদেই হয়তো দুজন একসাথে বসে আমাকে শুনবেন, এবং তখন হয়ে যাবে এক আত্মা দুজনের। সেই শুভক্ষণের প্রতীক্ষায় আমরা থাকলাম। আমরা জানতে চাই আপডেট। ইরা রেগুলার একজন বন্ধু, এবং তুমি আমার সাথে সেই 2007 থেকে আছো। সো তোমার এত বড় একটা গুড নিউজ, আমি সত্যি অনেক বেশি খুশি এবং আনন্দিত। অনেক মন থেকে অভিনন্দন জানাচ্ছি, আর শুভকামনা থাকলো। ক্যান্টনমেন্ট থেকে একা জানিয়েছেন যে বেশ কিছু ভিন্ন ধর্মী নন রোম্যান্টিক গানের লিস্ট পাঠিয়ে দিয়েছেন, সেখান থেকে একটা বা দুটো গান অবশ্যই থাকবে একা। আর আরো অনেকেই আমাকে এই মুহূর্তে SMS করেছেন। আপাতত আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, যদি আমি কাউকে বলি এসো তুমি সেদিন সন্ধ্যায়, সেই অবেলায়, সেই নদীর তীরে, দুজনে একসাথে আমরা সূর্যাস্ত নামাবো নদীর ওপরে, রূপালী জলে লালিমা একাকার হয়ে যাবে আর আমি হব তোমাতে। যদি এরকম উদাত্ত আহ্বান আমি কাউকে জানাই, নিশ্চয়ই আমার সেটা জানিয়ে দেওয়া উচিত, কোন নদীর তীরে কখন আসতে হবে, কিভাবে, কোন রাস্তা দিয়ে। আদারওয়াইজ সে হয়তো ঘুরে ঘুরে কেঁদে কেঁদে একা একা অসহায় ক্লান্ত পাখি, নজরুলের সেই গানের মতো ক্লান্ত পাখি আমার, সেভাবে কেঁদে মরবে, আপনার নদীর তীরে আর যাওয়া হবে না।
ঠিক সেজন্য আমি যতই বলি SMS করুন, একটু ওয়েটাও তো বলে দিতে হবে কোথায় SMS কিভাবে করতে হবে, তাই না? যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাবার্তা যা লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারে। আমরা এখন কি গান শুনতে পারি? আমরা এখন শুনতে পারি কই গেল, একটু আগে একটা গান খুঁজে এনে রাখলাম, সে গান কোথায় হারিয়ে গেল? আচ্ছা, হারিয়ে যেতে দেবো না কিছুতেই, আর তোমাকে ধরে রাখবো আমার মাঝে এই উষ্ণ নিবিড় আলিঙ্গনে। সাথে থাকুন, একটু পরে ফিরছি। এত রাতে কে যায় ধুলোর রাস্তায়? কে যায় বিবর্ণ ঘাস? কে যায় আগুন? বলো, এত রাতে কে যায় পাহারাওয়ালা? বলো 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 তুমি, হে রাত, হে তুমুল দুর্দিন, কাকে তুমি যেতে দাও? হে ধুলো বিবর্ণ ঘাস, কাকে রাখো? কাকে ফেলে দাও উচ্ছিষ্ট ভাতের মতো, কুকুরের মতো? মরা পোড়া কাঠের মতন তুমি হে পাবক কাহাকে পোড়াও? হে আগুন নিশীথের নিমগ্ন তাপস, তুমি কি ধ্রুব শিখা? বলো বলো আমাকে জানিয়ে দাও, আমি কান পেতে আছি। ত্রিশূলের মতো সোজা টান টান আমার শরীর, আমি আলো করে রেখেছি লোহায়। বলো বলো অগ্নি, বলো ধ্রুব শিখা, আমি সোম রস দেব, কমণ্ডলু থেকে আমি ঢেলে দেব আলোর প্লাবন। পৃথিবীর পুরাতন পদ্মটির মতো হব বিশুদ্ধ আর বিনয়ী। বলো প্রেম, বলো ভালোবাসা, কাকে তুমি তমসায় তীব্র করো, তুচ্ছ করো? কাকে রাখো আর কাকে ফেলে দাও উচ্ছিষ্ট ভাতের মতো, কুকুরের মতো? আমি অন্ধ হৃদয়ের ক্রন্দন জ্বালিয়ে রাখবো অনিষ্কাম। আমি তোমাকে খাওয়াবো দীর্ণ আমার শরীর থেকে পাপ রস, ঘাম, রক্ত, শ্রমের গ্লানির হেতু। আমি সর্বত্র স্থির থেকে টান মেরে ছিঁড়ে নেব আমার সকল জ্ঞান। বলো অগ্নি, বলো হে পাবক, বলো হোম যজ্ঞাগ্নির উষ্ণ জ্যোতিশিখা। মৃত্যু, হিমস্তব্ধতা নগরের এই সব উচ্চসীন স্কাই স্ক্র্যাপার, এই জাতিসংঘ, এই শ্রমিক ইউনিয়নের নায়কেরা, সভাপতি, সভাপদ, এই সামাজিক জীব, এই অধিনায়কেরা কি চায়? কেবলই ক্লান্তি, কেবলই কনিষ্ঠ তরবারি, কেবলই করুণ প্রেম, কেবলই নারীর নষ্ট শরীরের ঘ্রাণ। আমি কিন্তু তরবারির সঠিক স্বভাব আজও বুঝে উঠতে পারিনি। আমি সমাজের সঠিক শব্দার্থ আজও খুঁজে পাইনি কোনো শ্লোকে। মানবিক ভালোবাসা, নারীর নির্জন হাত, এগুলো কাকে বলে আমি এখনো জানি না। আমি সমুদ্রের কাছে গিয়ে পুনর্বার সমাজের কাছে ফিরে এসেছি। রমণীর কাছে গিয়ে পুনর্বার প্রশ্নাতীত আধারের কাছে ফিরে এসেছি। হে তমসা, আমি আলোর ভিতরে শুধু ধ্বংস, হাড়, হৃৎপিণ্ড, রোদনের স্রোত দেখে ফিরে এসেছি তোমার কাছে, ফিরে ফিরে। হে পাবক, অগ্নিশিখা, হে তীব্র তমস। হে বন্ধু আমার, শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুক্রবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এ। সময় হচ্ছে এখন 12:19। আর একটু আগে আমরা কি গান শুনছিলাম? একটু আগে আমরা শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে সেই গানের নাম হচ্ছে ইউটিউবের একটা গান, উইথ অর উইদাউট ইউ। তো এই গানটা শুনে হয়তো নিশ্চয়ই অনেকে ভাবছেন যে আমি বলেছিলাম আজকে কোনো রোম্যান্টিক গান থাকবে না, কিন্তু এই গানটা বেশিরভাগ মানুষের কাছে পরিচিত হচ্ছে একটা রোম্যান্টিক গান হিসেবে, যেহেতু এরকমই কিছু কথা আছে যে আই ক্যান লিভ উইথ অর উইদাউট ইউ। তাদের ভুল ভাঙানোর জন্য আরেকবার বলছি, আগেও বলেছিলাম এটা কোনো রোম্যান্টিক গান না। এটা আসলে ইউটিউব যিনি ভোকাল বোনো, তিনি লিখেছিলেন এই থিমের উপর ভিত্তি করে যে আসলে নিজের ভিতরে যখন অনেকগুলো সত্তা প্রকাশিত হতে চায়, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক এবং পরস্পর বিরোধী, স্ববিরোধীও বলা যায়, সেই সত্তাগুলো যখন সংঘাত হয় তখন আসলে নিজের ভিতরে একটা অস্তিত্বের সংকট তৈরি হয় এবং একটা আসলে অন্যরকম সমস্যা বা এরকম কিছুটা তৈরি হয়। তো এরকম একটা থিমের উপরে, যেমন তার নিজের একটা ভাবনা ছিল যে তিনি তার সঙ্গীত শিল্পী জীবন নাকি তার ব্যক্তি জীবন, এই দুটোর মধ্যে একটা ব্যাপক কনফ্লিক্ট যখন হচ্ছিল, দুটোই একসাথে পুরোপুরি বা
ঠিকঠাকভাবে যখন পাশাপাশি রাখা যাচ্ছিল না, একটা ঠিক রাখতে গেলে আরেকটায় বজ্র আটনি ফসকা গেরো হয়ে যায়, নুনান্তে পান্তা ফুরায়ের মতো, তো তখন আসলে এরকম একটা থিম নিয়ে গানটা লেখা, এবং এটা হচ্ছে তার আসলে শিল্পী জীবন এবং ব্যক্তিগত জীবনের সংঘাত থেকে। সো ডেফিনেটলি ইটস নট এ রোম্যান্টিক সং, বাট লাইনগুলো এমন শুনলে এরকম একটা অনুভূতি জাগে, উইথ অর উইদাউট ইউ। একটু আগে পড়লাম আবুল হাসানের আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে শিকড়ে টান পড়তেই। এটা হচ্ছে আরেকজন কবি আব্দুল মান্নান সৈয়দকে উৎসর্গ করে লিখেছিলেন আবুল হাসান। আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, ড্রিম গার্ল জানিয়েছেন যে এরকম একটা শোতে তুমি এমন রোমান্টিক কথা বললে শোটা কিন্তু পরিপূর্ণ হবে না। তুমি শুরুতেই বলেছিলে আজ রাতে কোনো ভালোবাসা নেই, তুমি নিজে এখন সেই কথা রাখছো। আমি রোমান্টিক কখন কি বললাম আসলে আমার মনে পড়ছে না কোনটা, আমার তো মনে হচ্ছে না এমন কিছু আমি বলেছি। আজকের গান কবিতা সবগুলো কিন্তু একটু নন রোমান্টিক হচ্ছে, বিভিন্ন রকম থিমের। আর নির্জন আমাকে জানিয়েছেন যে এক দেশে ছিল এক রোবট, আরেক দেশে ছিল আরেক রোবট, তারপর আর কোনোদিন তাদের দেখা হলো না। এই থিমে এই প্রশ্নের এই এসএমএস এর শানে নুজুল আমি ঠিক পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারিনি, একটু আমাকে বুঝিয়ে দেবেন নির্জন। তবে এই থিমের উপর একটা মুভি হয়তো আপনি দেখতে পারেন, এক্স মেশিনা। সেখানে এলিসিয়া ভিকান্দার, ডেনমার্কের অ্যাক্ট্রেস, তিনি আছেন, দেখতে পারেন। এখানে রোবোটিক ভালোবাসা বা ওই জাতীয় থিম নিয়ে আর কি। আমাকে ভার্সালিন জানিয়েছেন লিংক রোড থেকে, বিকেলে অনেকবার ভাবছিলেন জাহাঙ্গীরনগর যাবেন, শীতকাল আসলেই মাথা খারাপ হয়ে যায়, জাহাঙ্গীরনগরের জন্য অতিথি পাখিদের ভিড় কেমন। তো আজকে গেলে আপনার সাথে আমার দেখা হয়ে যেত। আর অতিথি পাখি আসলে আমি দেখার সুযোগ পাইনি, কারণ আমি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, তাই কিছু ভাপা পিঠা টিঠা খেয়ে, তারপরে গরম চা খেয়ে, এবং তারপরে একটু চটপটি ফুচকা খেয়ে, তারপরে আড্ডা দিয়ে, তারপরে আমি যে হলে থাকতাম সেই হলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নস্টালজিয়াতে আক্রান্ত হয়ে তারপরে আরো একটু ঘুরে টুরে অবশেষে ফিরে এসেছি। কোনো পাখি টাখি দেখা হয়নি সন্ধ্যার পরে। আর আচ্ছা, একা আমাকে জানিয়েছেন, আচ্ছা একা এসএমএস পড়েছিলাম। আর বউবাজারের দুষ্টুমণি, অনেক পুরনো লিসনার, সে আসলেই দুষ্ট, ভয়াবহ দুষ্ট। সুপ্রভা অনেকদিন পর এসএমএস করেছে আমাকে, সেটা হচ্ছে যে অনেকদিন পর একটা ভালো দিন কাটালেন, জাহাঙ্গীরনগরের পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলেন। আজকে সব জাহাঙ্গীরনগরে আমি গেলাম, আজকে সব জাহাঙ্গীরনগর কেন্দ্রিক এসএমএস কেন আসছে, ইট ওয়াজ রিয়েলি অসাম। তো আপনার সাথেও দেখা হলো না, মিস হয়ে গেল ওই ভার্সালিনের মতো। ভালোই হতো। সুপ্রভা খুব সুন্দর একটা নাম, এই নামের কেউ যদি জাহাঙ্গীরনগর হওয়ার সময় পাশে থাকতো অবশ্যই ভালো লাগতো। আই মিসড ইট। এইচ হাসান আমাকে জানিয়েছে, এইচ হাসান, তন্নি, তাজিন, কাজিন, এরা 4 জন না 5 জন, নাকি কাজিন সবাই হন, নাকি কাজিন একজনের নাম, এটা হচ্ছে মিরপুর থেকে এসএমএস পাঠিয়েছে। সে যাই হোক, আপাতত আর কোনো এসএমএস পড়ছি না। এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিই, যদি কোনো কিছু লিখতে চান, যদি কোনো কিছু শুনতে চান, বলতে চান, জানাতে চান, যে কোনো কিছু হতে পারে, সেটা আমাকে এসএমএস করবেন। লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে আর এ লিখে তারপরে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখবেন, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আমরা এখন যেহেতু সব নন রোম্যান্টিক ভালোবাসাবাসীর বাইরের অন্য থিমের গান শুনছি, আজকে কোনো রোম্যান্টিক গান প্লে করবো না, একটা জাস্ট ভিন্ন কিছু করা ট্রাই করা। অনেকেই আমাকে ভুল ভাবছেন যে আমি সদ্য প্রেমে ব্যর্থ এক প্রেমিক, তাই ভালোবাসার উপরে আমি মন উঠে গেছে, এরকম একটা কিছু ভাবছেন। বিষয়টা এমন মোটেই না। আমি তো আমরা এখন এরকম থিমের উপরে একদম ভিন্ন ধর্মী দুটো থিমের গান শুনবো, দুটোই হচ্ছে এলআরবির গান। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুটো গান শুনলে আপনার মনে হবে আপনি বিভ্রান্ত হবেন আগের গানটার মতো, ইউটিউব সেই গানের মতো, উইথ অর উইদাউট ইউ। এই স্পেশালি এখন যে গানটা প্লে করবে, এই গানটা শুনলে অবশ্যই রোমান্টিক গান মনে হবে, বিরহের একটা গান মনে হবে, কিন্তু আসলে এটা না। এটা আসলে বাবাকে নিয়ে গানটা লেখা। যে বাবাকে, মানে যিনি লিখেছেন গানটা, বাবাকে হারানোর পরে গানটা লিখেছিলেন, এবং তার বাবাকে হারানোর কষ্টটা একটু ভিন্নভাবে লিখেছেন এই গানে। প্রথমে শুনবো সেই গানটা, এলআরবির গানটা নাম হচ্ছে যে মানুষটি, এবং তারপরে যে গানটা, এটা নিয়ে তো আসলে বিভ্রান্তি শেষ নেই, যুগে যুগে কালে কালে অসংখ্য বিভ্রান্তি হয়েছে। কেউ এটাকে বলেছেন শ্লীলতাহীন অশ্লীল একটি গান, কেউ লিখেছেন বর্বরচিত একটি গান, কি করেছে এই ব্যান্ডটি পারলো এমন একটি গান করতে, কিন্তু তারা আসলে থিমটা না বুঝে করেছেন। এটাও এলআরবির একটা গান, এবং ওই থিমটা আসলে আমি বুঝি না, পুরো গানটা শোনার পর আসলে এটা না, থিমটা না বোঝার কোনো কারণ। এটা আসলে দেহতত্ত্বের একটা গান, ভাববাদী দর্শনের একটা গান, এবং সেখানে আসলে সংসারের অনিত্যতা এবং আসলে যে সবকিছুর পরে সেই লালনের যে থিমগুলো নিয়ে কাজ করেছিলেন, এরকম একটা থিম আছে। আমি জানি না এটাকে মানুষ কেন ওই শ্লীলতা বিবর্জিত একটি গান হিসেবে নিয়েছে যুগে যুগে। এলআরবির মন চাইলে মন পাবে, যেটা আমার অন্যতম প্রিয় একটা গান। আর কিছুদিন আগে আমি গত মঙ্গলবার এলআরবির 25 বছর পূর্তি কনসার্টে গিয়েছিলাম, এবং আমাকে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে পুরো কনসার্টের সব থেকে বেস্ট পারফরমেন্স ছিল এই গানটা এলআরবির, মন চাইলে মন পাবে। দুর্দান্ত বাজিয়েছে তারা। সে যাই হোক, পরপর দুটো গান শুনছি, এবং দুটো কিন্তু নন রোম্যান্টিক। সো একটু পরে ফিরছি, সাথে থাকুন।
অবশেষে জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা। দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে, কোনো দিন না। ফাতিমা ফুপুর প্রভাতকালীন কোরআনের মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেন আমি চলে যাই আজও সেই বার্নির বাওড়ের বৈকালিক ভ্রমণের পথে, যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে, জনপদ বালাদের স্ফুরিত সিনানের অন্তর্লীন শব্দে মেদুর। মনে পড়ে সূর্য দিদির কপালের লক্ষ্মী চাঁদতারা, নরম জুয়ের গন্ধ মেলার মতো চোখের মাথুর ভাষা আর হরিকীর্তনের নদীভূত বোল। বড় ভাই আসতেন মাঝরাতে মহকুমা শহরের যাত্রা গান শুনে, সাইকেল বেজে উঠত ফেলে আসা শব্দে, যখন নিদ্রা নেশায় উবু হয়ে শুনতাম, যেন শব্দে কান পেতে রেখে কেউ বলে যা যেন, বাবলু তোমার নীল চোখের ভিতর এত সামুদ্রিক ঝড় কেন, পিঠে ওই সারসের মতো কি বেঁধে রেখেছ। আসতেন পাখি শিকারের সূক্ষ্ম চোখ নিয়ে দুলাভাই, ছোট বোন ঘরে বসে কেন যেন তখন কেমন পানের পাতার মতো নমনীয় হতো ক্রমে ক্রমে। আর অন্ধ লোকটাও সন্ধ্যায় পাখিহীন দৃশ্য চোখ ভরে দেখত। দিঘিতে ভাসত ঘন মেঘ, জল নিতে এসে মেঘ হয়ে যেত লীলা বৌদি সেই গধূলি বেলায়। পাতা ঝরবার মতো শব্দ হতো জলে, ভাবতুম এমন দিনে কি ওরে বলা যায়। স্মরণ প্রদেশ থেকে এক একটি নিবাস উঠে গেছে। সূর্য দিদিরা ওই বাংলায়, বড় ভাই নিরুদ্দিষ্ট। সাইকেলের ঘণ্টাধ্বনি সাথে করে নিয়ে গেছে গায়ের হালট। একে একে নদীর ধারার মতো তারা বহু দূরে গত। বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজও আমি, সুদূর সন্ধানী। দূরে বসে প্রবাহের অন্তর্গত আমি, তাই নিজেরই অচেনা নিজে। কেবল দিব্যতা দুষ্ট শনিতের ভাড়া ভাড়া স্বপ্ন বোঝাই মাঠে বসে দেখি, সেখানেও বসে আছে বৃক্ষের মতন একা একজন লোক, যাকে ঘিরে 20 জন দেবদূত গাইছে কেবলই শত জীবনের শত কুহেলি আর কুয়াশার গান। পাখি হয়ে যায় ওই প্রাণ ওই কুহেলি মাঠের প্রান্তরে, হে দেবদূত। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে আরেকবার। আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন, একটু আড়মোড়া ভেঙে নিচ্ছি। শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM এ। আর সময় হচ্ছে 12:38। আবুল হাসানের আরেকটা কবিতা পড়লাম, এবং আজকে রাতে এটাই হচ্ছে ওনার শেষ কবিতা। এরপর অন্য কবির কবিতায় চলে যাচ্ছি। এই কবিতার নাম ছিল পাখি হয়ে যায় প্রাণ। একটা উপমা কিন্তু আমার খুব ভালো লাগলো, যদিও নন রোম্যান্টিক শো, কিন্তু ওই উপমাটা কিন্তু রোম্যান্টিক ছিল। সেটা হচ্ছে ওই যে আসতেন পাখি শিকারের সূক্ষ্ম চোখ নিয়ে দুলাভাই, ছোট বোন ঘরে বসে কেন যেন তখন কেমন পানের পাতার মতো নমনীয় হতো ক্রমে ক্রমে। সে কি উপমা, পানের পাতার মতো নমনীয় ক্রমে ক্রমে। সে যাই হোক, আমরা একটু আলোকপাত করে এই মুহূর্তে দৃষ্টি দেই আমাদের SMS গুলোর দিকে। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন জেসি জেনি, দুজন, একজন না, আমাকে জানিয়েছেন আমাকে যারা অ্যাডাম টিজিং করেন প্রত্যেক শোতে প্রতিনিয়ত অবিরত, এবং এটা করে আমার মধ্যে একটা আলাভোলা নিষ্পাপ একটি ছেলেকে, মাসুম বাচ্চার মতো একটা ছেলেকে এভাবে অ্যাডাম টিজিং করে যারা পৈশাচিক এবং পাশবিক আনন্দ লাভ করে থাকেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জেসি জেনি, এবং তারপরে আছেন ড্রিম গার্ল। বিষয়টা আমি এনজয় করি, আমার ভালো লাগে, প্লিজ এটা করবেন। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের মর্ষকামিতা। আমাকে মিষ্টি জানিয়েছেন গ্রিন রোড থেকে, সেটা হচ্ছে যে আই ওয়ান্টেড টু রিকোয়েস্ট ফর সামথিং এলস বাট অ্যাজ ইটস অ্যান আনরোম্যান্টিক এপিসোড সো ইউ ক্যান প্লে, মন চাইলে মন পাবে। আচ্ছা, আমি আপনার SMS পড়ার আগে কিন্তু গানটি প্লে করে দিয়েছি মাই পার্সোনাল ডক্টর, এবং ডক্টর নিজেই ইদানিং বেশ অসুস্থ হয়ে যাচ্ছে। আমার কি ট্রিটমেন্ট করবে আল্লাহ জানে। আর সো বাট স্টিল আমার ভালো লাগছে যে আমি যে গানটা প্লে করলাম, এবং গতদিন তোমাকে আমি যে গানের থিমটা বুঝিয়েছি সেই গানটার জন্য তুমি আজকে রিকোয়েস্ট করছো, সো ইটস গুড টু সি। আর আমাকে ইমামুল মুত্তাকিন জানিয়েছে যে গ্রিন রোড থেকে, তোমাকে এটাই শেষ শোনা এই বছরে, কেন আগামী সপ্তাহে আপনি কোথায় যাচ্ছেন? আমাকে সবাই হটসিটে বসিয়ে ফাঁকিবাজ বলে নিজেরা ঘুরতে যাচ্ছে, এটা অবিচার। হেলাল হাফিজের কবিতা শুনতে চাচ্ছেন তিনি, আমি দেখবো। আমি এখনো জানি না যে আবুল হাসান পড়লাম, আসলে আমার কোনো কিছু আগে থেকে ঠিক করা থাকে না। আবুল হাসান পড়বে এটাও আগে জানতাম না, শো স্টার্ট করার পরে ঠিক করলাম, এবং এরপরে এখন কাটটা পড়বে এখনো জানি না।
এরপরে আমাকে নুসরাত লিখেছেন একটা রোমান্টিক গানের রিকোয়েস্ট। আজকে তো এগুলো হবে না আপু, আর আপাতত SMS পড়ছি না, আমরা পরে গানে চলে যাচ্ছি। এবং একটু যেহেতু আমরা ভিন্ন ধাঁচের ভিন্ন ধর্মী গান এবং কবিতা হচ্ছে আজকে, আমার মনে হয় এই গানটা না শুনলেই না। আর আমাকে একটু SMS করতে পারেন যে গানটা অনেক পরিচিত, অসংখ্যবার আপনি শুনেছেন, অসংখ্যবার আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে গানটা, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কি মনে হয়, কি অনুভূতি জায়গায় গানটা শোনার পরে। কারণ এই গানটার আবেদন আমার কাছে মনে হয় সার্বজনীন, চিরকালীন এবং বৈশ্বিক। আর অতীত আমার কাছে গানের আবেদন, এবং আমার কাছে মনে হয় যে অন্যতম শ্রেষ্ঠ গান বাংলা ভাষার এবং বাংলা সঙ্গীত জগতের। আর কিছু না বলে গানটা শুনি আমরা, একটু পরে ফিরছি, সাথে থাকুন। SMS করবেন কিভাবে সেটা একটু বলে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে শর্ট লং যাই হোক না কেন আপনি SMSটা করে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। ওকে, ওয়েটিং হিয়ার ফর ইউ, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। আজকে সময় হচ্ছে এক্স্যাক্টলি 12:52, এবং এই হিমহিম শীতের রাতে আপনাকে জানাচ্ছি আরেকবার স্বাগত, এবং আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি রাত 2টা পর্যন্ত আপনাকে সঙ্গ দিচ্ছি, এবং পৃথিবীর সব বন্ধু যদি বা চলে যায়, আমি অন্তত যাব না, অন্তত 3 ঘন্টার জন্য সাথে থাকবো। এই পরেটা কি হবে জানি না, আবার ইনশাল্লাহ নেক্সট উইকে আবার আমরা একসাথে থাকবো। সেই অর্থে মনে হয় আমার সবচেয়ে মোস্ট কনসিস্টেন্ট ফ্রেন্ড কিন্তু আমি। অন্য সবাই বন্ধুরা নিশ্চয়ই 9-6 করে ধুনফুন করে আপনার সাথে, কিন্তু একমাত্র আমিই করি না। একটু আগে আমরা শুনলাম পরপর 2টো গান লালনের, একটা হচ্ছে সুধা সিন্ধু, যেটা লালন ব্যান্ডের কম্পোজিশনে শুনলাম, এবং তার আগে ছিল সন্দীপনের গাওয়া বাপ্পার কম্পোজিশনে আমি অপার হয়ে। যে গানটা শুনে আমি বলেছিলাম যে গানটা প্লে করার আগে যে আমার কাছে মনে হয় যে বাংলা ভাষায় যতগুলো গান আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গান, এবং আমার কাছে মনে হয় যে গান আসলে পৃথিবীরই হয়তো চিরকালীন আবেদনের তালিকাতে থাকা উচিত। এবং আমার অসাধারণ একটা গান, যতবার শুনি ততবারই মনে হয় আসলে মানে তুচ্ছ হয়ে এক অসীমের মধ্যেও হারানো যায় তার এক উদাত্ত আহ্বান বা উদাত্ত বর্ণনাই গানই আছে, যে যত তুচ্ছই হও, মানে অনেক তুচ্ছ হয়েও অনেক বৃহৎ অসীমের মাঝে বিলীন হওয়া যায়। আর আমাকে তাহমিনা জানিয়েছেন 6 জন কাজিন আমাকে শুনছেন, এবং তারা সবাই কবিতা শুনতে চান এবং গান শুনতে চান। অবাক ভালোবাসা, আজকে আমরা ব্যাপক প্রেম বিদ্বেষী না হয়েও আমরা নন রোম্যান্টিক গান প্লে করছি, যেহেতু অবাক ভালোবাসার মধ্যে কিন্তু একটা ব্যাপক ভালোবাসার একটা ব্যাপার আছে, অবাক ভালোবাসায়। সেজন্য আমরা সেটা আজকে প্লে করতে পারছি না, অনিবার্য কারণবশত। অনিবার্য কথার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য বোধ আছে, খুব সুন্দর লাগে শব্দটা শুনতে, তাই না? অনিবার্য মানে এই, এবং অনিবার জীবনানন্দের একটা লাইন আছে এই অনিবার শব্দটা দিয়ে, সেটা হচ্ছে যে তুমি সখী মুহূর্তেই ডুবে যাবে অনিবার অরুণের স্নানে, জানি আমি প্রেম যে তবুও প্রেম, স্বপ্ন নিয়ে বেঁচে রবে বাঁচিতে সে জানে। অনিবার শব্দটা অনেক সুন্দর, তাই না? কারো ছেলে হলে নাম রাখতে পারেন অনিবার, অনেক সুন্দর নাম। সুফিয়া আমাকে জানিয়েছেন সুফিয়ার নাম শুনলেই, যতবারই কোনো সুফিয়া নামনি কোনো মানুষের নাম শুনি, সুফিয়া শুনলে আমার একজনের কথাই মনে পড়ে যায়, তিনি হচ্ছেন সোফিয়া লরেন। এবং আমার কাছে মনে হয় যে ওমর খৈয়ামের একটা কথা আছে না, যে ওই কবিতার বইয়ের পাতা ছিঁড়ে যাবে, পড়ে যাবে, প্রিয়ার কালো তিল খোলা হয়ে যাবে, কিন্তু এই শারাবের গ্লাস কখনো তোমাকে বিট্রে করবে না, এরকম একটা লাইন ওমর খাইয়ামের আছে। তো আমার কাছে মনে হয় যে এই উপমাটা মনে হয় সোফিয়া লরেনের জন্য দেওয়া যায়, যে প্রিয়ার কালো তিল ঘোলা হয়ে গেলেও সোফিয়া লরেনের সেই অনবদ্য সৌন্দর্য আমাদের স্মৃতিতে, আমাদের চেতনায় কখনোই ঘোলা হবে না। স্পেশালি এই কথাটা কয়েকজনের জন্যই বলা যায়। একজন হচ্ছেন সোফিয়া লরেন, ডেফিনেটলি, মেরিলিন মনরো, এলিজাবেথ টেইলর, ডেফিনেটলি আমার মনে হয় যে প্রত্যেকের জন্য এই কথাটা। এবং সেই সুইট প্রিটি ফেস অড্রে হেপবার্ন, অবশ্যই তার ক্ষেত্রেও কথাটা খুবই সত্য, মহাসত্য। এবং আরও কয়েকজন যদি খুঁজে পেতেন, ব্রিজিট বার্দো, ডেফিনেটলি ব্রিজিট বার্দো, তারপরে হচ্ছে ইনগ্রিড বার্গম্যান, রিটা হেওয়ার্থ, আমার মনে হয় এদের সবার ক্ষেত্রে এই কথাটা সত্যি। আর এরা হচ্ছেন সব সেই যুগের নায়িকা। আর এই যুগে তো যদি নারী লিসনাররা মনে হয় প্রচণ্ড বিরক্ত হচ্ছে যে ছেলেটা কীরকম অসভ্যভাবে রাত বিরাতে একের পর এক নারীদের কথা বলে যাচ্ছে, কোনো চক্ষু লজ্জার বালাই না করে। তা এই যুগের কথা যদি বলতে যাই, আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল কামস and then comes Monica Bellucci obviously, and Scarlett Johansson, Melanie Laurent। আচ্ছা, আপনার আর না বলি, অলরেডি মনে হয় আমার কাছে পচা ডিম ছুড়ে মারা শুরু হয়েছে। সে যাই হোক, আমি আর কিছু SMS পড়ি। আমাকে সুফিয়া যেটা লিখেছিলেন সেটা হচ্ছে যে
কবিতা নিয়ে বেশ কিছু কবিতার রিকোয়েস্ট পাঠিয়েছেন তিনি, আর আমাকে আর অনেক SMS পাঠিয়েছেন। আপাতত আর না পড়ে আমি একটা পরের গানের চলে যাবার আগে গানটা হচ্ছে আবেদনের, বিধাতার কাছে জীবন থেকে পরলৌকিক জীবনে যাওয়ার অপেক্ষায় থাকা। ও আচ্ছা, আমি এক সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, এই গানটা শুনে আপনার কি মনে হয়? খুব সুন্দর লিখেছেন ইশরাত যে আবেদনের, বিধাতার কাছে জীবন থেকে পারলৌকিক জীবনে যাবার অপেক্ষায় থাকা, এটা হচ্ছে তার অভিমত। আর আপাতত SMS করার নিয়মটা বলি, যদি কোনো গান শুনতে চান এই নিরালায় নিশীথ সমীরণে দোদুল্যমান হয়ে, এবং যদি সেই গান আবেদন করতেন, হতে পারে সেই গানটাই হচ্ছে বাহক আপনার হৃদমাঝারে লুকিয়ে থাকা কথাগুলো তার কাছে পৌঁছানোর। আর অথবা এর বাইরেও যদি নিজের কোনো ভাবনা, কল্পনা, চেতনা, বিস্মৃতি, স্মৃতি অনেক কিছুই আমার সাথে শেয়ার করতে পারেন, চাইলেই কোনো বাধা নেই, সেটা আমাকে জানাতে পারেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969, তাহলে পাঠিয়ে দিন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যদি কারো কোনো কিছু লেখার নাও থাকে, শুধুমাত্র নিজের নামটা লিখেও পাঠাতে পারেন। অন্তত আমি আমার সম্পূর্ণ আবেগ দিয়ে আপনার নামটা উচ্চারণ করবো আজকের এই ঠান্ডা ঠান্ডা রাতে। এটা হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, যখন আমাকে কেউ নাম ধরে ডাকে, একেবারে পূর্ণভাবে নামটা ধরে ডাকে, আমার খুব ভালো লাগে, বিকজ আমার নামটা আমার কাছে অনেক প্রিয়। সো যখন আমাকে খুব 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 সুন্দরভাবে ইরাজ বলে যখন কেউ ডাকে, আমি এর সাথে সাথে ইমপ্রেস হয়ে যাই এবং আমি একেবারে মানে আবেগে উঠতে থাকি, ভাসতে থাকি। মানে এটা একটা সিক্রেট ফাঁস করলাম নিজের ব্যাপারে, যে আমাকে বশীভূত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে খুব সুইট করে আমার নাম ধরে ডাকা। সে যাই হোক, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে, এটাও একটা মানে প্রেম, এই টপিকের বাইরে নন রোম্যান্টিক গান আমাদের সেই তথাকথিত অর্থে। আশা করছি গানটা ভালো লাগবে, এবং গানটা হচ্ছে চিরকুটের একটা গান। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আরেকবার আমাকে এবং ইরাজকে শুনছেন, আর সাথে আছেন ড্রিমস অ্যাভিনিউ এর, এবং শুনছেন আরেকবার এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 1:07। স্বাগত, এবং শুনছিলাম একটু আগে শূন্যর একটা গান, সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার আর হারবো না আমি। আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে চিরকুটের গান খাজনা। এবং যদিও ওই গানটাকে অনেকে রোম্যান্টিক গান বলে ভুল করে থাকেন, কিন্তু সেটিও নয়। আজকে সব গান হচ্ছে নন রোম্যান্টিক, সব কবিতাও তাই, অন্য অনেক চেতনা আমরা আসলে দেখাচ্ছি এবং বোঝাচ্ছি বা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে প্রেম ছাড়া আসলে একটা শো করা যায়, যদিও একটু আমার জন্য টাফ হয়ে যাচ্ছে, এবং অনেক লিসনারের SMS পাচ্ছি যে ভাই আর পারা যাচ্ছে না, একটু একটা রোম্যান্টিক গানের জন্য মন ত্রিশাতুর আকুপাকু করছে হৃদয়, এবং এরকম SMS প্রচুর আসছে আজকে। এবং আমার নিজেরও মনে হচ্ছে একটু কি নিজের নিয়ম ভেঙে একটা গান কি চামে দিয়ে প্লে করে দিব নাকি। তো পর মুহূর্তে ভাবছে যে ওরে পাশন্য, তুই নিজেই নিয়ম করে নিজেই ভাঙছিস, এ হতে পারে না। তবে এটা করে একটা রিয়েলাইজেশন আমার হচ্ছে, এবং আমার ধারণা সব লিসনারেরও হচ্ছে, যে আসলে প্রেমহীনতায় খুব বেশিক্ষণ থাকা যায় না, যেটা হয়তো আরেকবার নতুন করে সবাই উপলব্ধি করছি এবং করাচ্ছি। হতে পারে আজকের শোয়ের অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল এটাই, যে প্রেমহীনতায় বাঁচা কি যায় ও হে বন্ধু। যাই হোক, একটু তালগোল পাকিয়ে একটু চালিয়ে দিলাম আর কি। সে যাই হোক, আমরা SMS পড়বো, এবং নির্জন আমাকে জানিয়েছেন ভালোবাসাহীন গান শুনতে শুনতে, তাই যে একটু আগে যেটা বলছিলাম, হাহাকারের হৃদয় প্রচন্ড উসখুস করছে, কি যেন নেই, ও স্বপ্নবাজ নৌকা ভিড়িয়েছি, এবার স্বপ্ন দেখাও। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন যে তুমি সব বিদেশি সুন্দরীদের নাম বললে, আমাদের সেকালের একালের কেউ কি নেই? অবশ্যই আছে, কেন নয়, অবশ্যই আছে। এবং আমি শুধুমাত্র একজনের নামই বলবো, কারণ নিজের দেশে সবার নাম বলতে গেলে আবার সমস্যা আছে। আমার কাছে মনে হয় সেকালেকাল মিলিয়ে যদি আমাকে বঙ্গদেশের সিনেমার একজন সুন্দরীর নাম বলতে বলা হয়, আমি বলবো যে ইস্ট অর ওয়েস্ট, শি ইজ দ্য বেস্ট। ববিতা, অবভিয়াসলি আমি তার বিশাল ফ্যান, এবং সেই সাদা কালো যুগের ববিতা, এবং সাদা কালো যুগ থেকে তারপর যখন আস্তে আস্তে রঙিন হলো একটা সময় পর্যন্ত। এবং একবার একটা বন্ধু, আমার একজন ইউনিভার্সিটি ফ্রেন্ড, আমাকে একটা কথা বলেছিল যে সাবকন্টিনেন্টে 3 দেশ মিলিয়ে যদি নায়িকাদের র্যাঙ্কিং করা হয়, সব থেকে সুন্দরীদের তালিকায় 1 নম্বরে থাকবে। এবং আমি তাকে ব্যর্থহীন কণ্ঠে সমর্থন জানিয়েছিলাম এবং বলেছিলাম, জীবনে তুই এই প্রথম একটা ভালো কথা বললি। আমি তার ডাই হার্ট ফ্যান, এবং আমার কাছে মনে হচ্ছে যে ববিতার সৌন্দর্য হচ্ছে অতুলনীয় কিছু যদি থাকে, এবারে যার আসলে তুলনা হয় না, এবং সেই স্পেশালি সাদা কালো যুগের ববিতা। সেই গানগুলো যখন দেখতাম ওই টিভিতে, এবং ছল ছল চোখে অশ্রু ছলছল করছে, এখনই একদম স্রোতস্বিনী নদীর মতো প্রবাহিত হবে সেই গানগুলো, এবং আবার কখনো লাজে শিহরণে একটু আধো হাসির আভায় উচ্ছ্বসিত, ঠিক হয়তো বাংলাদেশের সব থেকে সুন্দর ঝর্ণাধারাটার মতোই সেই প্রস্ফুটিত উদ্ভাসিত নয়ন,
আখে যুগল। যাই হোক, আমি আর না বলি, এবং স্পেশালি একটা গানের কথা আমি বলি, সেটা হচ্ছে যে ওই যে শেষে যে উপমাটা দিলাম যে একটু আধো লাজ এবং আধো ভালো লাগা, এরকম এক্সপ্রেশন একটা গান আছে আলোর মিছিল সিনেমাতে। ওই যে এই পৃথিবীর তো পরে কত ফুল ফুটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে। এই গানটা হচ্ছে ববিতা হারমোনিয়াম দিয়ে গাইছে, এবং সেখানে একটা ঘরোয়া গানের আসরে সবাই শুনছে। সম্ভবত তার সাথে নায়ক ছিলেন ওই সিনেমাতে আনোয়ার হোসেন, কি আমি ঠিক না মনে পড়ছে না, যেই থাকুক। সে তো ব্যাপক, কারণ সে হচ্ছে বাংলাদেশের জন্য যুদ্ধ করছে, মানে লড়াই করছে, রাজপথে আন্দোলন করছে বিদেশি শাসক থেকে মুক্ত হবার জন্য, স্বাধীনতার ওই সময়ের পটভূমির সিনেমাটা। তার এখন ওই সময় তার ভালোবাসার দিকে মন নেই, ঠিক আজকে শোয়ের মতো। সে তখন নতুন চেতনায় ভাস্বর উদ্দীপ্ত হয়ে কবে দেশকে মুক্ত করবে এরকম একটা চেতনায় সে ববিতার দিকে খেয়ালই করছে না। আর আমি মনে মনে ভাবছি একটা মানুষ কতটা কি নিষ্ঠুর হলে এরকম একজনকে ইগনোর করতে পারে। কিন্তু ববিতা হারমোনিয়াম বাজিয়ে খুব একটু মাঝে মাঝে লাজুক হাসি দিচ্ছেন এবং গান গাইছেন। তো হারমোনিয়াম জন্ম, আমার ওই গানটা দেখে মনে হয়েছিল এই হারমোনিয়াম হয়ে জন্ম নিলে জীবন সার্থক হতো যদি এই গানে আমাকে ইউজ করা হতো ওই হারমোনিয়ামটার বদলে। আরেকটা গান বলি, এটা হচ্ছে ওই সিনেমার নামটা আমার মনে নেই, পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে, হারানো সেই দিনগুলোতে ডেকে নিয়ে যায় আমারে কোথায়, শাহনাজ রহমতুল্লাহর গাওয়া। এটা হচ্ছে আবার প্রচন্ড ঠিক উল্টো, একেবারে মানে প্রচন্ড বিরোহিনী এবং বেদনাতুর ববিতা ড্রাইভ করছেন নিজেই এবং দু চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে আর এই গানটা গাইছেন। এবং কৈশোর অবস্থায়, কিশোর যখন ছিলাম, এই গান দেখে আমার হৃদয় দিয়ে অশ্রু নির্গত হয়েছিল আর কি, তার দুঃখে মন কাতর হয়েছিল। সো এখন নিশ্চয়ই যারা একটু আগে আমার উপরে নাখোশ হয়েছিলেন শুধু বিদেশি নায়িকাদের নাম বলায়, এখন নিশ্চয়ই যে উপমাগুলো দিলাম এরপরে আমার মনে হয় না আমার উপর কোনো রাগ টাগ থাকার কথা, তাই না? আর আমাকে এরপরে জানিয়েছেন, তবে এটা আমি একটা ঝুঁকি নিয়ে কাজটা করেছি, কারণ কোন এক মনীষী বলেছেন যে কখনো অন্য কোনো নারীর সামনে আরেকজন নারীর প্রশংসা করবে না, এটা হচ্ছে জীবন বিধ্বংসী একটা ঝুঁকিপূর্ণ কাজ। তো সেটি আমি করলাম, জানি না কতজন ভক্তকে বা শ্রোতাকে আমি হারাতে যাচ্ছি আজকে রাতে। সে যাই হোক, পরাজয় ডয় না বীর। আমাকে লিখেছেন শাওন নামের একজন মিরপুর থেকে, আজকে তার গার্লফ্রেন্ডের জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু হার, এবং আপনি তার জন্য নিশ্চয়ই খুব সুইট একটা বার্থডে প্ল্যান করে রেখেছেন, নিশ্চয়ই আশা করছি খুব ভালো কাটবে। আমাদের সাথে শেয়ার করতে পারেন, যদিও আমার এমন কেউ নেই, তারপরে যদি কখনো হয় আমি সেই প্ল্যানটা তার উপর অ্যাপ্লাই করবো এবং খুব নিয়ে বলবো সম্পূর্ণ নিজের মাথা থেকে এসেছে এই প্ল্যান, একদম মৌলিক খাঁটি। আর আরো অনেক SMS পাঠিয়েছেন, তবে আপাতত আমরা গানে চলে যাচ্ছি, এবং গানে যাওয়ার আগে একটু SMS করার নিয়মটা বলে দিই। যদি কিছু লিখতে চান প্রথমে লিখবেন রেডিও আমরা শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। অনেক হালকা চালের কথাবার্তা বলেছি, লঘু কথা, এবার একটা সিরিয়াস কথা বলি। সেটা হচ্ছে যে সিরিয়াস কথা এই অর্থে একটা কবিতা পড়বো, শামসুর রহমানের একটা কবিতা। আর এই কবিতাটা হচ্ছে, আসলে আমি এই কবিতাটার কথা আজকে একবার অলরেডি বলেছিলাম, যে একটি ফটোগ্রাফ। ওই যে এই কবিতাটা মনে হয় প্রথম পড়ি হচ্ছে আমি ক্লাস 9 থাকার সময়, তখন পড়ে অতটা রিলেট করতে পারিনি বা করার মতো সিচুয়েশন ছিল না। পরবর্তীতে আবার যখন পড়ি তখন আসলে সত্যিকার অর্থে খুব আমার জানতে ইচ্ছে হতো যে সত্যি যদি এমন হয় বা আসলে এমন হয় কি না, বা তখন অনুভূতিটা কেমন হয়। তো এখন হয়তো আমি কিছু কিছু রিলেট করতে পারি কবিতাটার সাথে, এবং সেই অনুভূতিটা আর মানে বর্ণনা না করে আমি কবিতাটা পড়ছি। এরপর একটু পরে গান প্লে করে ফিরছি, সাথে থাকুন। এই যে আসুন, তারপর কি খবর, আছেন তো ভালো, ছেলে মেয়ে? কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে, এই যে আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর 3 আগে, কাক ডাকা গ্রীষ্মের দুপুরে। কি সহজে হয়ে গেল বলা, কাঁপল না গলা, এতটুকু মুখ চিরে বেরুলো না দীর্ঘশ্বাস, চোখ ছলছল করল না, এবং নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠি। কি নিস্পৃহ, কেমন শীতল। 3টি বছর, মাত্র 3টি বছর, কত উড়না জাল বুনে কেটেছে, অথচ এরই মধ্যে বাজখাই কেউ যেন আমার শোকের নদীটিকে কত দ্রুত রুক্ষ চর করে দিল। অতিথি বিদায় নিলে দাঁড়ায় এসে ফটোগ্রাফটির প্রশ্নাকুল চোখে, ক্ষীয়মান শোকে। ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্পলক, তার চোখে নেই রাগ কিংবা অভিমান।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আর ইরাজের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা নিন সাথে থাকার জন্য। আর আমরা শুনলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে নেমেসিসের গান অবচেতন, তাদের ফার্স্ট এভার রিলিজ সং। এবং এর আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে ওয়ারফেজের সেই বিখ্যাত গান হতাশা। এবং হতাশা এবং তারপর অবচেতন দুটোই সুপার ব্রকিং গান ছিল, একটার পর একটা, মানে জম্পেশ প্যাকেজ ছিল। আশা করি এনজয় করেছেন দুটো গানই। আর আজকে আমরা একটা ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা কোনো রোম্যান্টিক গান শুনছি না। এবং এই সিদ্ধান্ত কিন্তু অনেক আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে, অনেক রকম গুঞ্জন কানাঘুষা অনেক কিছুই হচ্ছে। তো সেদিক থেকে এক অর্থে কিন্তু এই প্রচেষ্টা সফল, কারণ এটা নিয়ে অনেক মানুষ কথা বলছে, ভাবছে বিষয়টাই, নানাজন নানা মত দিচ্ছেন। আর তবে আমরা কিন্তু এটা প্রমাণ করতে সক্ষম হচ্ছি যে ভালোবাসাহীনতায় একটা জীবন পার করা না গেলেও একটা শো অন্তত পার করা যায়। আর কবিতা খুঁজতে গিয়ে একটু আগে একটা কবিতা চোখে পড়লো, যে কবিতাটার কথা আমি কখনো অনেকে পড়িনি, কিন্তু অনেকবার এই কবিতাটার প্রসঙ্গ এসেছে এবং বলেছি আমি জেমসের আমি তারায় তারায় রুটিয়ে দেবো নগর বাউলের সেই গানটা প্লে করতে গিয়ে। এবং অনেকবার বলেছি যে এটা হচ্ছে শামসুর রহমানের একটা কবিতা থেকে গানটা করা হয়েছে, পুরোপুরি অবিকৃতভাবে না, কিছু অংশ পরিবর্তন করে, শব্দ কিছু এদিক সেদিক করে গানটা বানানো হয়েছে। তো এটা নিয়ে একটা ঘটনাও বলেছিলাম মনে, সেটা হচ্ছে যে অ্যালবামটা বেরোনোর পরে কতিপয় সবসময় বিখ্যাত লোকজনদের কিছু তেলবাজ থাকে, তাদের কাজই হচ্ছে তেলবাজি করা, ক্লিকবাজি করা। তো এরকম একজন বিশিষ্ট ব্যক্তি গিয়ে বললেন যে, ওহে কবি, তুমি চৈনিক জুস পান করছো এই সাত সকালে প্রভাতের মাদাল সমীরণে বসে, ওদিকে তো সর্বনাশ হয়ে গেল, যা দেশ জাতি ধর্ম সব উচ্ছন্নে গেল। আচ্ছা 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 কি বলবো আর, এই কোন মুখে বলি, এরকম একটা খুব একেবারে বিশাল একটা সিন ক্রিয়েট করে ফেললেন। তো শামসুর রহমান খুব সবসময় একজন বিচক্ষণ, শান্ত এবং খুব ধীর স্থির বিবেচক মানুষ ছিলেন। তো তিনি বললেন, ওরে নরাধম কি হয়েছে খুলে বল। আপনি ভাববেন না ঠিক এইভাবেই কনভারসেশনটা হয়েছিল, আমি আমার মতো করে বলছি আর কি। তো তখন তিনি বললেন, কি আর বলবো গুরু মশাই, যা হয়েছে সে আর মুখে আনার জো নেই। ওপাড়ার ওই ছোকরা কি সব গান টান গায়ে, কি হাতে একটা কিসের একটা কি নিয়ে, চুল কাটে না, শেভ করে না মনে হয় 6 মাসে, শাওয়ারটাও নেয় কিনা তারও নেই ঠিক, কি সব ছেলে ছোকরার দল এসছে, ওরা তো আপনার গান কবিতাকে একেবারে দাদামশাই যাচ্ছে তাই করে দিল, একেবারে বাণিজ্য সব তো ধুলোয় মিশে গেল। তো কবি বললেন, ওরে পাজি ছোড়া হয়েছে কি খুলে বল তুই, আর নাটক করিস নে। তো তখন তিনি বললেন এই বিষয়টা, যে আপনার গান তো কবিতা তো একজন পারমিশন ছাড়া গান বানিয়ে দিব্যি হিট হয়ে গেল, গান টান বাজারে চলে গেল, আপনি এখনো বসে আছেন। বলি কলিকাল যে চলে এলো দাদা, কিছু করছেন না কেন এখনো? তো এরকম ভাবে যখন শামসুর রহমানকে বলা হলো, তিনি খুব বিজ্ঞ একজন ব্যক্তি, অসীম মহানুভবতা তার, ঠিক সেই মহানুভবতা কণ্ঠে ঢেলে তিনি বললেন, ওরে পাষণ্ড, তোদের হৃদয়ে প্রসারিত কর, দেখার চোখটাকে আরো বড় কর। যদি একজন তরুণ আমার একটা কবিতা তার ভালো লেগেই থাকে, যদি এটা নিয়ে এসে গান বানিয়ে তৃপ্তি পায় এবং যেটা সেটা শুনে যদি মানুষ তৃপ্তি পায়, তবে তোর আমার কি সমস্যা রে? ওরে পাষণ্ড, মূর্খ, নরাধম, পামর, হৃদয়ে প্রসারিত কর। তো এই হচ্ছে শামসুর রহমানের এক্সপ্রেশনটা, রিয়াকশনটা এরকম ছিল আর কি। তিনি খুশি হয়েছিলেন যে তরুণরা তার কবিতা অ্যাকসেপ্ট করছে। আর এই কথাগুলো এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে রস মিশিয়ে আমি এই জন্যই বললাম যে আসলে আমাদের সমাজে এটা সবসময় বিদ্যমান, ক্লিকবাজি করা বা কথা লাগানোর লোকের আসলে অভাব থাকে না। এবং 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 এরকম সকল ক্ষেত্রে আমার মনে হয় হৃদয়ের উদারতা বা প্রসারতাটাই আসলে সবচেয়ে মুখ্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ায়। আর তো যে কবিতাটা বা গানটা নিয়ে এত আলোচনা, এত 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 শিবের গীত গাইলাম, সেই কবিতাটা একটু পড়ি। গানটা অনেকবার শুনেছেন, আজকে না কবিতাটা একটু শুনে। এটা কিন্তু রোমান্টিক কবিতা, তো এটা পড়ার পরে আমাকে আবার নিজের নীতি নিজেই ভায়োলেট করছে এটা বলবেন, এটা ওই প্রসঙ্গক্রমে চলতি পথে পড়লো চোখে, তাই একটু পড়তে যাচ্ছি। এটা আসলে ওভাবে শোয়ের অংশ মনে করবেন না, হ্যাঁ। এটা নাম হচ্ছে উত্তর, কবিতাটার নাম। তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো, এই আকাশ আমার, কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না। সন্ধেবেলা ক্যামেলিয়া হাতি নিয়ে বলতেই পারো, ফুল তুই আমার, তবু ফুল থাকবে নীরব, নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোৎস্না লুটিয়ে পড়ল তোমার ঘরে, তোমার বলার অধিকার আছে, এ জ্যোৎস্না আমার, কিন্তু চাঁদনি থাকবে নিরুত্তর। মানুষ আমি, আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি একান্ত আমার, কি করে থাকবো নির্বাক? তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার, তুমি আমার। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন গানের কথা বলছিলাম। এটা হচ্ছে সেই কবিতা যে কবিতা থেকে গানটা করা হয়েছে।
আমরা একটু SMS পড়ি। হ্যাঁ, আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে আছেন একজন এই SMS এর নাম যিনি লিখেছেন তার নাম ঠিকানা খুঁজে পাচ্ছি না। আর পরিস্বপ্ন জানিয়েছেন, তুমি ভয়াবহ চালাক বালক, সেকালের এক সুন্দরীর এমন একজনের বর্ণন নাম বললে যার ঈর্ষান্বিত হওয়ার প্রশ্নই আসে না, বরঞ্চ যার নাম শুনলে শ্রদ্ধা জাগে। আরিফ নতুন বন্ধু সাভার থেকে, ভালো আছেন বন্ধু নিশ্চয়ই। এবং মাধবী নামের একজন আমাকে প্রায়শই SMS করে থাকেন এবং তার একটাই উদ্দেশ্য থাকে কি করে আমাকে বিরক্ত করা যায়, কি করে আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটানো যায়, এবং কি করে আমাকে পিঞ্চ করা যায়, এবং কি করে আমাকে হেনস্থা করা যায়, এবং কি করে আমাকে আঘাত করা যায়। তো এই চেষ্টাটা উনি অলমোস্ট 1-1.5 বছর ধরে করে আসছেন। অ্যান্ড আই রিয়েলি লাইক দিস। আমার ভালো লাগে যে মানুষের, আমরা অনেক সময় বলি না যে মানুষের অসাধ্য কিছুই নেই, তো ওনারও অসাধ্য মানে একটা জিনিস অসাধ্য নেই, যে আসলে মানুষের অধ্যবসায় ধৈর্য কত অনেক বেশি থাকলে উনি 1.5 বছর ধরে এই কাজটা করে যাচ্ছেন প্রত্যেক শোতে। এবং আমি রবার্ট ব্রুসের একটা ঘটনা আমরা বলি, ধৈর্যের যখন প্রসঙ্গটা আসে, রবার্ট ব্রুস 7 বারের চেষ্টায় কীভাবে যেন একটা যুদ্ধ জয় করেছিলেন, সেই প্রসঙ্গটা ঘুরে ফিরেই চলে আসে। তো আমার কাছে মনে হয় রবার্ট ব্রুসের থেকে এই মাধবী কম যান না ধৈর্যের দিক থেকে। উনি 1.5 বছর ধরে আমাকে এরকম মানে বিভিন্নভাবে স্ট্রাপ করার চেষ্টা চালিয়ে যান প্রতে। অন্তত আমি একটা জিনিসে থেকে জেনেছি যে মানুষ চাইলে অধ্যবসায়ের চূড়ান্তে নিজেকে নিয়ে যেতে পারে। সো সেদিক থেকে অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে, এবং আমি শিখি। প্রেরণা নামের একজন আমাকে নতুন বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, প্রেরণা দেওয়ার জন্যই বোধহয় SMS করেছেন। ইরা আমাকে লিখেছিলেন যে আজকে আমাদের বিয়ের কথা ফাইনাল হওয়ার পরে প্রথম শো, আর তুমি আজকেই প্রেমহীন শো করছো। তার হাবির জন্য একটা রঙিন গান প্লে করার জন্য বলেছেন। এবং নীলিমা, আনাদার নিউ ফ্রেন্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। আমাকে প্রত্যেক শুক্রবার এই সময়টাতে পাবে, এবং তবে 2017 থেকে হয়তো চেঞ্জ হবে, সেটা অন্য একদিন হয়তো করবো, শনিবার হবার সম্ভাবনা আছে। আর আপাতত SMS পড়ছি না, শুধু SMS কোনো নিয়মটা একটু মনে করে দিই, যদি কোনো কিছু লিখতে ইচ্ছে হয়, যদি নিজের কোনো ভাবনা জানাতে, নিজের কোনো গান শুনতে অথবা যে কোনো কিছু, প্রথমে লিখতে হবে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাতে হবে যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। তো একটা জিনিস ভাবছিলাম আমি একটু আগে, সেটা হচ্ছে প্রেম বিষয়ের বাইরে অন্যান্য বিভিন্ন বিষয়, নানামুখী বিষয় নিয়ে গান যদি হয়, আর সেখানে দলছুটের গান থাকবে না বা সঞ্জীব চৌধুরীর কথা আসবে না, এটা অসম্ভব একটা ব্যাপার। কারণ এত অনেক বেশি বৈচিত্র্যময় তার গানের কথা এবং তার গানের বিষয়গুলো, সঞ্জীবদার বা দলছুটে যেটাই বলি। এবং আমি এরকম একটা গান বাছাই করার জন্য দলছুটে মানে ফোল্ডারে ঢুকে দেখলাম যে এরকম গান এত বেশি, এবং সবগুলো এত ভালো ভালো গান, আমার এত ভালো লাগার গান, কোনটা রেখে কোনটা প্লে করবো। সেজন্য রিসার্চ করলাম যে অন্তত একটু একটু করে হলেও বেশ কয়েকটা গান শোনাবো, এবং দেখাবো যে আসলে দলছুটের বা সঞ্জীব চৌধুরীর লিরিক্সে গানের বিষয়বস্তুতে কতটা বেশি বৈচিত্র্য এবং ভ্যারিয়েশন থাকে। কোনোটাই রোম্যান্টিক না। তো একটু পরে ফিরছি, সাথেই থাকুন। এবং আমরা প্রথমে যে গানটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি এই দলছুটের নন রোম্যান্টিক গানের লিস্ট, সেটা হচ্ছে দারুণ একটা গান, হৃদয়ের দাবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছেন ইরাজকে, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। দলছুটের আমরা অনেকগুলো গান শুনলাম এবং সবগুলোই ছিল নন রোম্যান্টিক গান। আর একদম শেষে যে গানটা ছিল, যেটা আমরা পুরোটা শুনলাম, সবুজ যখন, যে গানটা আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এই গানটার সাথে আজকের শোয়ের একটা তাৎপর্যপূর্ণ মিল আছে, সেটা এইভাবে আমি একটু বুঝিয়ে দিই বা ধরিয়ে দিই। একে ধরিয়ে দিন, আচ্ছা আপনি ধরিয়ে দিন, আমি ধরিয়ে দিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে ওই প্রথম লাইনগুলো খেয়াল করুন, যে সবুজ যখন বাঁধে বাসা গাছের পাতায় বনে, মনে তখন দুঃখ লুকায় অন্তবিহীন কোণে। জীবনে আসলে মানুষের কাছ থেকে দেওয়া মানসিক দুঃখ বা অমানসিক দুঃখ যেটাই বলি না কেন, সেটা আসবেই, চলার পথে থাকবেই। কিন্তু সবুজ যখন বাঁধে বাসা গাছের পাতায় বনে, এটা আসলে আসলে সেই মানে অপরিসীম, অসীম এবং সেই আদি শাশ্বত চিরন্তন এবং অকৃত্রিম প্রকৃতিকেই মিন করা হয়েছে, এবং যার কাছে মানুষ যুগে যুগে আশ্রয় চেয়েছে মানুষের দেয়া কষ্ট থেকে, এবং হৃদয় যখন ক্ষত বিক্ষত হয়েছে তখন শুশ্রূষার জন্য সেই মহাপৃথিবী মহাপ্রকৃতির কাছে গিয়েছে। এবং এই গানের তাৎপর্য আসলে সেটাই, মনে তখন দুঃখ লুকায় অন্তগহীন কোণে, কখন, যখন সবুজ বাঁধে বাসা গাছের পাতায় বনে। সবুজ বা গাছের পাতা বন আসলে এখানে সেই মহা অস্তিত্বেরই প্রতীক, সেই শাশ্বত সৌন্দর্য,
অসীম প্রকৃতি, যেখানে বারবার হয়তো ছুটে যেতে হবে। এবং আজকে সেই নন রোম্যান্টিক শোয়ের মিনিং এমন হতে পারে যে ভালোবাসাহীনতায় অনেকেই প্রশ্ন করেন জীবন কাটানো যায় কিনা। যেতেও পারে যদি সেই মহা অস্তিত্ব, মহাপৃথিবী, মহাপ্রকৃতিকে নিজের মধ্যে ধারণ করতে পারেন, সীমার মধ্যে অসীমকে যদি ধারণ করতে পারে, নিশ্চয়ই সব কিছুকে অতিক্রম করা সম্ভব, সব কিছুকে জয় করা সম্ভব। অবশ্যই তারপরও সব কিছু বড় ভালো থাকা সম্ভব এবং সূর্যোদয় নিজের জীবনে আরেকবার আনয়ন করা সম্ভব। হতাশ হবার কিছু নেই। হয়তো আমি এটাই বলতে চেয়েছিলাম একদম শোয়ের শেষে, নন রোম্যান্টিক শো করার উদ্দেশ্য এটাই ছিল। আসলে নন রোম্যান্টিক পুরো একটা 3 ঘন্টা শো করে আসলে এটাই বলার চেষ্টা করা, তবুও জীবনের সত্য থাকবে, স্বপ্ন থাকবে, শুদ্ধতা থাকবে, আলো থাকবে, কোনো অন্ধকার তাকে গ্রাস করে নিতে পারবে না। আর হয়তো আশা করি সেটা বুঝেছেন। এবং ওই আরেকটা লাইন ছিল না এই গানের মধ্যে, যে চাঁদকে যখন দেখি অনেক আলো দিয়ে ঘেরা, আমার কেন হয় না তবু আলোর পথে ফেরা। সেই আলোর পথে, সেই শুদ্ধতার পথে সবার যাত্রা হোক, শুভ হোক, সত্য সুন্দরে জয় হোক, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের রাতের মতো। আর যাওয়ার আগে আরেকটা গান প্লে করে যাচ্ছি, এবং অনেক হতাশার পরে শেষ যে গানটা প্লে করবো, সেই গানটাতেও অনেক হতাশার পরে একদম শেষ মুহূর্তে গিয়ে আশাবাদের কথা বলা হয়েছে এবং স্বপ্ন দেখার কথা আবার বলা হয়েছে একদম শেষে, ঠিক আজকে শোয়ের মতো একদম শেষে যেমন বললাম যে ওই যে সবুজ যখন দল ছুটে, সেই গানের মতো। আর যাওয়ার আগে একটা কবিতা কি পড়ে যাওয়া যায় মনে হয়, কি আছে জীবনে। ভালো থাকবেন, শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে, এই বছরের শেষ শো, সেটাতে কথা হবে। সুনীলের একটা কবিতা পড়ে বিদায় নিচ্ছি। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি। এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায়। শিহরিত নির্জনতার মধ্যে বুক টনটন করে ওঠে। হালকা মেঘের উপচ্ছায়াময় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে। আদিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানো টিলার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া। অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ। কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পড়ে ফণি মনসার ঝোপে। নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর। এই যে মুহূর্তে, এই যে দাঁড়িয়ে থাকা, এর কোনো অর্থ নেই। ঝর্ণার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ। কমলার কুয়া থেকে খসে পড়া বীজ ঢুকে পড়ে পাতাল গর্ভে। পলকা ডট দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত। বাবলা গাছের শুকনো কাঁটাও দাবি করছে প্রকৃতির প্রতিনিধিত্ব। সব দৃশ্যই এমন নিরপেক্ষ। আমি জয়ী নই, আমি পরাজিত নই। আমি এমনই একজন মানুষ, পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল থেকে উঠে আসে বিষণ্ণ ক্লান্ত দীর্ঘশ্বাস। এই নির্জনতাই আমার ক্ষমাপ্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত।